হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এবং এই পর্যন্ত আমরা ব্লু লকের মাত্র 8টা পর্ব দেখেছি। 8টা পর্বে মোটামুটি তোমরা সবাই ব্লু লকের মধ্যে ঢুকে গিয়েছো, আমি নিজেও ঢুকে গিয়েছি পুরোপুরি। এবং আজকের পর্বটা তোমাদের আরো বেশি এন্টারটেইন করতে চলেছে, বিশ্বাস হচ্ছে না? তো চলো আজকের পর্ব দেখলেই তুমি বুঝতে পারবে।潔ビビってんの確かにあいつらのゴールはスーパースペシャルだよねだったら簡単じゃんこっちছিলাম টিম জেড এর সাথে টিম ভির ম্যাচ শুরু হয় এবং টিম ভি কিন্তু অনেক শক্তিশালী একটা দল। এবং এই ম্যাচে প্রথমে টিম জেড নিজের বল কন্ট্রোলে রেখে একটা গোল করার চেষ্টা করে, কিন্তু একটুর জন্য বলটা গোল পোস্টে বারে লাগে এবং সেটা গোল হয় না। কিন্তু এরপর বলটা টিম ভির প্লেয়ারদের কাছে যায় এবং তারা খুব সহজে একটা গোল করে দেয়। এবং টিম ভির পক্ষ থেকে গোলটা করেছিল হচ্ছে নাগি, এবং ব্লু লকের সবচেয়ে খতরনাক প্লেয়ার কিন্তু এই নাগি। আর গত পর্ব যেখান থেকে শেষ হয় এই পর্ব সেখান থেকে শুরু হয়। এই এপিসোডের শুরুতেই রিও নাগিকে গোল করার জন্য কংগ্রাচুলেশন জানায় এবং বলে আর মাত্র 5টা গোল তুমি করো, মানে এই ম্যাচে আরো 5টা গোল করবে। কিন্তু নাগির এই গোল করার কোনো ইন্টারেস্ট ছিল না। নাগি বলে কখন এই ম্যাচটা শেষ হবে আর আমি রুমে গিয়ে একটু ফ্রি ফায়ার খেলতে পারবো, আমার কাছে এই ফুটবল গেমটা একদম বোরিং লাগে, এর চেয়ে ফ্রি ফায়ার খেলে 2-1টা ম্যাচ পটাইতে পারতাম। তো যাই হোক, ইসাকি কিন্তু ম্যাচের এই পরিস্থিতি দেখে অনেক চিন্তায় পড়ে যায়। আর ইসাকি চিন্তা করে রিও মাথার উপর দিয়ে অনেক জোরে বল নাগিকে পাস করেছিল, মানে আগের গোলটাই আমাদের আর কি রিওয়াইন্ড করে দেখানো হচ্ছে। এবং নাগিকে আটকানোর জন্য সেখানে অলরেডি 2টো ডিফেন্ডারও ছিল আমাদের, কিন্তু তারপরও নাগি শুধুমাত্র পায়ের সাহায্যে বলটা রিসিভ করে গোল করে দিয়েছিল। তো ইসাকি তখন বলে এই নাগি আসলে অনেক বেশি ডেঞ্জারাস একটা প্লেয়ার, আর নাগির এরকম খেলার স্টাইল এবং ওর বল কন্ট্রোলিং এর পাওয়ার দেখে টিম জেড এর সবাই হতাশ হয়ে যায়। কিন্তু তখন আমাদের ইগারাসি পাগলা সবাইকে মোটিভেট করে বলে টিম ভি শুধুমাত্র একটা গোলই দিয়েছে, এখনো আমাদের কাছে অনেক সুযোগ রয়েছে এই ম্যাচটা জেতার। তো এরপর ম্যাচটা আবার শুরু হয়। তো ইসাকি বল প্রথমে কুনিগামিকে পাস দেয়। তো কুনিগামি বল রিসিভ করে বল নিয়ে সামনের দিকে যেতে থাকে, আর এখানে কুনিগামি তার ফুল পাওয়ার ইউজ করে সামনের দিকে যাচ্ছিল। তো এরপর কুনিগামি গোল করার জন্য তার শুটিং রেঞ্জের দিকে যেতে থাকে। শুটিং রেঞ্জটা আমি বুঝিয়ে বলছি, ধরো 20 মিটার বা 10 মিটার, মানে প্রত্যেকের একটা রেঞ্জ থাকে যে এত রেঞ্জ থেকে আমি শুটটা করলে আমি গোল পোস্টে ঢোকাতে পারবো বল। তো যাই হোক, কুনিগামি যখন যাচ্ছিল তখনই মাঝ রাস্তায় রিও এসে ওকে ট্র্যাকেল করে এবং ওর কাছ থেকে বল নিয়ে যায়। আর তারপর রিও কুনিগামিকে বলে তোমার কি মনে হয় তোমাকে আমি তোমার শুটিং রেঞ্জ পর্যন্ত পৌঁছাতে দেবো? তো এরপরে রিও বল নিয়ে উল্টো দিকে যেতে থাকে, মানে আমাদের টিম জেড এর গোল পোস্টের দিকে যেতে থাকে এবং সে আবারও আগের মতো অনেক জোরে বলটাকে নাগিকে পাস দেয়। আর এখানে নাগির সামনে আগে থেকেই কিন্তু ইগারাসি ছিল, কিন্তু ইগারাসি বলটা কন্ট্রোলে নেওয়ার আগে নাগি আবার একটা জাম্প করে এবং ইগারাসির সামনে থেকে শুধুমাত্র একটা পা দিয়ে বলটা কন্ট্রোলে নিয়ে নেয় এবং বলটা নিচে পড়ে আগেই একটা অসাধারণ উল্টানি দিয়ে কিক মারে এবং আরেকটা গোল করে দেয়। তো এই গোলটা খেয়ে টিম জেড এর সকল প্লেয়াররা আরো বেশি চিন্তায় পড়ে যায়। আর তখন ইসাকি এসে আবার ওদেরকে মোটিভেট করতে থাকে। আর ইসাকি বলে দেখো এটা আমাদের শেষ গেম, এই গেমে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। কিন্তু ইসাকি ভাই তোর কাছ থেকে আমি এরকম আশা করি নাই, তুই কি খেলতেছোস? তুই তো নিজের সর্বোচ্চটা দিচ্ছিস না। তো যাই হোক, এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়। ইসাকি প্রথমে বল নিয়ে সামনে যেতে থাকে আর তারপর ইসাকি তার সামনে চিগিরিকে বল পাস দেয়। তো চিগিরি তখন ফুল স্পিডে বল নিয়ে সামনের দিকে যেতে থাকে, কিন্তু তখন এখানে চলে আসে চশমা পরা সুরুগি এবং সুরুগি ওর পাশে চলে আসে এবং ওর কাছ থেকে বল নিয়ে নেয়। তো এখানে আমরা দেখতে পাই আমাদের চিগিরি কিন্তু রকেট গতির, অনেক ফাস্ট, বলা হয় ওর পাড়ে মোটর লাগানো রয়েছে, কিন্তু সুরুগি চিগিরের চেয়ে অনেক বেশি দৌড়াচ্ছিল। এবং সুরুগি বল নিয়ে করে কি রিওকে পাস দেয় আর রিও তারপরে বল নিয়ে সামনের দিকে যেতে থাকে। আর রিও এবার লক্ষ্য করে যে নাগির চারপাশে মোট 4 জন প্লেয়ার রয়েছে, তো এই জন্য সে এবার নাগিকে বল পাস দেয় না, উল্টো ব্যাক পাস করে সুরুগিকে দেয়। আর তখন সুরুগি অনেক দূর থেকেই গোল পোস্টের কর্নার একটা পয়েন্ট টার্গেট করে এবং এরপর মারাত্মক গতিতে একটা শুট করে দেয় এবং ব্যাস 3 নম্বর গোলটা হয়ে যায়। খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন যেখানে টিম ভি 3টা গোল করেছে কিন্তু আমাদের টিম জেড একটা গোলও করতে পারেনি। তো এটা দেখে টিম জেড এর সকল প্লেয়াররা একদম ভেঙে পড়ে, একবারে আমাদের মতোই। তারা বুঝতে পারছিল না যে তারা কিভাবে ম্যাচটা জিততে পারবে, কিন্তু সবাই ভেঙে পড়লেও বাচিরা এই ম্যাচে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। বাচিরা বলে দেখো টিম ভি ভালো খেলছে, তার মানে আমরা এই ম্যাচে খুব মজা পেতে চলেছি, আমরা খুব ভালো একটা মজার ম্যাচ খেলতে পারবো। তো এরপর বাচিরা ইসাকিকে বলে ইসাকি তুমি কি ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কি আছে? তো দেখো এরকম সিচুয়েশনে আমাদের পাগলা বাচিরা কিন্তু কোনো প্রেসারই নাইনি, এই জন্যই কথায় আছে পাগল ছাড়া দুনিয়া চলে না। তো এই পাগলার পাগলামি দেখে ইসাকি অনেক মোটিভেট হয়ে যায়। আর এরপর আবার ম্যাচ শুরু হয় এবং বাচিরা ইসাকিকে বল পাস দেয় এবং ইসাকির সামনে তখন নাগি ছিল। তো ইসাকি আবারও তখন বাচিরাকে বল পাস করে দেয় আর বাচিরা তখন বলে আমরা তখনই গোল করতে পারবো যখন আমরা আমাদের সর্বোচ্চ লিমিট ক্রস করতে পারবো, আমাদেরকে ভয় পেলে চলবে না, আমাদেরকে আমাদের সর্বোচ্চটা দিতে হবে, আমাদের লিমিট আমাদের
আমাদেরকে ক্রস করতে হবে। আমার ভেতরে থাকা মনস্টার আমাকে এটাই বলছে। তো এরপর বাচ্চারা বল নিয়ে সামনের দিকে যেতে থাকে, আর বাচ্চারা সামনে তখন রিও ছিল, কিন্তু বাচ্চারা কিন্তু স্পেশাল স্কিল হচ্ছে ড্রিবলিং করা। তো ড্রিবলিং করে রিওকে মনে করো যে পাশ কাটিয়ে চলে যায়, রিও কিছুই করতে পারে না। তবে এরপর বাচ্চারা সামনে চলে আসে সুরুগি, দ্য ফাস্টেস্ট ম্যান, কিন্তু বাচ্চারা সুরুগিকেও ড্রিবলিং করে বল নিয়ে যায়। আর এরপর বাচ্চারা তার সামনে গোল পোস্ট দেখতে পাচ্ছিল, এবং বাচ্চারা তখন চিন্তা করতে থাকে আমি ওই পৃথিবীর সবচেয়ে ভালো স্ট্রাইকার হতে পারবো, আর আমার সামনে মাত্র 3 জন ডিফেন্ডার রয়েছে। আমি যদি এই 3 জন ডিফেন্ডারকে কাটিয়ে সামনে যেতে পারি তাহলে আমি এখানে একটা গোল করতে পারবো। তো সবাই তখন বাচিরার দিকে তাকিয়েছিল, আর বাচিরা একাই বল নিয়ে সামনের দিকে যাচ্ছিল। তো বাচিরা সবাইকে কাটিয়ে একদম গোল পোস্টের সামনে চলে আসে এবং অনেক পাওয়ারফুল একটা শট করে, এবং গোলকিপার এই বলটা আটকাতে পারে না এবং একটা গোল হয়ে যায়। তো ফাইনালি এত কষ্টের পরে আমাদের টিম জেড একটা গোল করতে পেরেছে। তো প্রথম গোল করার পরে টিম জেড এর সকল প্লেয়ারদের একটা কনফিডেন্স এসে যায় যে অ্যাকচুয়ালি আমরা চাইলে পারবো টিম ভি যত শক্তিশালী হোক ওদেরকে হারাতে, কারণ আমরা গোল করতে পেরেছি। আর এর জন্যই বুঝতে পেরেছো কেন বাচিরাকে আমরা ভিডিওর শুরুতে হাইলাইটস করেছি। তো এরপর বাচিরা বলে দেখলে আমি আমার লিমিট ক্রস করে ফেলেছি, আর এর জন্য আমি একটা সুপার গোল দিতে পেরেছি, আর এটা একটা সুপার গোল ছিল। তো এই গোলের পর টিম জেড এর সকল প্লেয়ারে অনেক বেশি সেলিব্রেট করতে থাকে, কিন্তু ইসাকি তখন চিন্তা করতে থাকে আমাকেও একটা ইনভলভড ফর্মুলা বানাতে হবে যার সাহায্যে আমি গোল করতে পারবো, যেটা আমাদেরকে গোল করতে সাহায্য করবে, যার সাহায্যে আমি আমার লিমিটকে ক্রস করতে পারবো। তো এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায় এবং টিম ভির প্লেয়াররা বল নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তো রিও বল নিয়ে সামনে এগিয়ে আসছিল, কিন্তু তখনই রাইচি করে কি ডিফেন্ডারে ছিল যে ও রিওকে ধরে ফেলে, এবং রিওকে এমন ভাবে ধরে ফেলে যে কারণে রিও ঠিক মতো নড়াচড়াও করতে পারছিল না। তো এই জন্য রিও করে কি বলটা ব্যাক পাস করে সুরুগিকে দেয়, কিন্তু তখনই সুরুগির কাছে এবার চিগিরি চলে আসে, কিন্তু সুরুগি তখন করে কি টেকনিক করে নাগিকে বলটা পাস দিয়ে দেয়, আর নাগি বলটা রিসিভ করে যখনই গোল করার জন্য শুট করে তখনই ওর সামনে চলে আসে ইগারাশি, এবং ইগারাশি এখানে নিজের জীবনের পরোয়া না করে নিজের মুখ দিয়ে মনে করে বলটা ঠেকিয়ে দেয়। তবে তারপর ইগারাশি অনেক খুশি যে একটা গোল আটকাতে পেরেছে। এরপর বল যায় আবারও আমাদের পাগলা বাচিরার কাছে। তো বাচিরা যখন বল নিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন আবার রিও চলে আসে। তো রিও তখন বলে তোমার কি মনে হয় তুমি আবারও ড্রিবলিং করে আমার সামনে থেকে বল নিয়ে যেতে পারবে? বাচিরা তখন বলে তোমার কি মনে হয় আমি এবার তোমার সামনে থেকে ড্রিবলিং করে বল নিয়ে যাব? না, এবার আমার বদলে অন্য কেউ করবে। তো তখনই বাচিরা করে কি কুনিগামিকে বল পাস করে দেয়, আর কুনিগামির পায়ের শট কিন্তু এর আগে আমরা দেখেছি। তো কুনিগামি বল নিয়ে সামনের দিকে যেতে থাকে, আর কুনিগামি জানতো আমার শুটিং রেঞ্জ হচ্ছে 28 মিটার, মানে 28 মিটারের কাছে গেলেও গোল দিতে পারবে, আর আরেকটু কাছে গেলে আরেকটু বেটার হয়। তবে ও রেঞ্জের চেয়ে যথেষ্ট দূরে ছিল, এই জন্য ভাবে যে আমাকে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করতে হবে, পাওয়ারফুল একটা শট করতে হবে। তবে ওই মুহূর্তে কুনিগামি অনেক নার্ভাস ছিল, কিন্তু ইসাকি পেছন থেকে তখন কুনিগামিকে মোটিভেট করতে থাকে। ইসাকি বলে তুমি একটা সুপার হিরো, তুমি এটা করতে পারবে। তো তখনই কুনিগামি গোল পোস্টের দিকে তাকায় এবং একটা জায়গা পয়েন্ট করে অনেক জোরে একটা শুট করে। তো ওখানে দুজন ডিফেন্ডারে ছিল, কিন্তু বলটা দুজন ডিফেন্ডারের মধ্যে দিয়ে চলে যায়। গোলকিপারও আটকানোর চেষ্টা করে, কিন্তু সে বলটা আটকাতে পারে না, এবং ফাইনালি টিম জেড আরেকটা গোল করে দেয়। তো এভাবে আমাদের টিম জেড এর মোট 2টা গোল হয়ে যায়, এবং ওরা মোটামুটি ম্যাচে ব্যাক করতে আসতে শুরু করে, বাট তখনই হাফ টাইম শুরু হয়ে যায়। তো এরপর আমাদের ড্রেসিং রুমের সিন দেখানো হয়। এখানে সকল প্লেয়ারে অনেক বেশি কনফিডেন্স ছিল যে সেকেন্ড হাফ টাইমে আমরা ব্যাক করব, কিন্তু এদিকে ইসাকি ভাবছিল সবাই তো নিজের লিমিটকে ক্রস করছে, আমি আমার পাওয়ারকে কিভাবে ইনভলভ করবো। তো ইসাকি তখন চিন্তা করে আমি তো ভালো ড্রিবলিংও করতে পারি না, আবার আমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি নয় যে অনেক ভালো আমি শুট করতে পারবো। তো আমার এমন কি করা উচিত যেটা করলে আমি গোল করতে পারবো? তো ইসাকি এখনো বের করতে পারে না ওর কি করা উচিত। তো এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, এবং ম্যাচের শুরুতেই কুনিগামি বল নিয়ে সামনের দিকে যেতে থাকে, আর সামনে গিয়ে বাচিরাকে বল পাস দেয়। তো বাচিরা আবার করে কি গাগামোরকে বল পাস দেয়, কিন্তু বলটা তখন অনেক ওপর দিয়ে ছিল। তবে তারপরেও গাগামোর একটা সুপার জাম্প করে এবং সে তার পায়ের সাহায্যে করে কি গোল পোস্টের দিকে বলটা মেরে দেয়। তো গোল প্রায় হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই দুর্ভাগ্যবশত সেখানে সুরুগি চলে আসে এবং হেড মেরে গোলটা সেভ করে দেয়। তো এটা দেখে সবাই অনেক শকড হয়ে যায় টিম জেড এর, কিন্তু ভাগ্যক্রমে বলটা আসে হচ্ছে আমাদের ইসাকির কাছে। তো ইসাকি তখন চিন্তা করতে থাকে আমার এখন কি করা উচিত যার সাহায্যে আমি গোল করতে পারবো। মানে আমাদের ইসাকি অলওয়েজ চিন্তাই করে আমার মতো, শুইতে বসতে হাঁটতে সবসময় খালি ইসাকি চিন্তাই করে, কিন্তু কাজ হচ্ছে না। তো ইসাকি যখন চিন্তা করছিল তখনই টিম ভির একজন প্লেয়ার এসে ওর কাছ থেকে বল নিয়ে যায়। মানে অ্যাকচুয়ালি ইসাকি এত বেশি টেনশন করছিল যে ও খেলায় ঠিক মতো মনোযোগী দিতে পারছিল না, আর এই কারণে রাইসি ওর উপর অনেক রেগে যায়। তো ইসাকি তারপরেও কিছুই বুঝতে পারছিল না ওর এখন কি করা উচিত যার সাহায্যে ও গোল করতে পারবে। ও পুরোপুরি ডিমোটিভেট হয়ে যাচ্ছিল, কিন্তু তখন ওর পাশে নাগি চলে আসে এবং ইসাকিকে আরো কথা শোনাতে থাকে যে তোমার ভেতরে তো কোনো স্ট্রেংথই নেই, তুমি তো ভালো মতো ফুটবলটাও খেলতে পারো না, আমি বুঝি না তোমার মতো পোলাবাইন কেন ফুটবল খেলতে আসে। তোমার জায়গায় আমি থাকলে অনেক আগে ফুটবল খেলা ছেড়ে দিয়ে ম্যাথরের কাজ করা শুরু করতাম, তুমি আসলে একটা স্টুপিড। তো এটা শুনে ইসাকি অনেক রেগে যায় এবং বলে চুপ থাকো, আমি তোমাকে দেখাবো কিভাবে ফুটবল খেলতে হয়। তবে ইসাকি মুখে এগুলো বললো, ভেতর থেকে অনেক বেশি ডিপ্রেস ছিল। আর এরপর আমরা ইগো ছাপরিকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে এই পুরো ম্যাচটা দেখছিল, এবং অ্যাসিস্ট্যান্ট তখন ইগোকে বলে তুমি যেরকমটা প্ল্যান করেছিলে এই ম্যাচটা সেরকমই মনে হচ্ছে। ইগো তখন বলে হ্যাঁ, যখন টিকে থাকা আর বাতিল হওয়ার মতো সিচুয়েশন চলে আসে একটা প্লেয়ার তখন তাদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করে,
করে, আর ওইরকম পজিশনে কিছু কিছু সময় তারা তাদের লিমিটকেও ক্রস করে ফেলে। আর এদিকে ইসাগি আমাদের এখনো ভেবে যাচ্ছিল সে কিভাবে গোল করবে। ও ভাবছিল ওর যে স্পেশাল অ্যাওয়ারনেস রয়েছে সেটার সাহায্যে গোল করার আগ পর্যন্ত পৌঁছাতে পারবে, কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে ও যদি ঠিক মতো শুট করতে না পারে তাহলে গোল করবে কিভাবে। আর এখন দেখা যায় সুরগি রিওকে বলে, রিও প্লিজ ভাই আরেকটা গোল কর, কিংবা গোল করার মতো পরিস্থিতি কর। ব্যাপারটা এখনো সেভ লাগছে না, আমরা জাস্ট এক গোলে এগিয়ে রয়েছি। কিন্তু রিওকে রাইচি ঘিরে রেখেছিল, এমনকি রিওকে ঠিক মতো নড়াচড়াও করতে দিচ্ছিল না রাইচি। তো রাইচি তখন বলে, আমি তো তোমাকে বল কাউকে পাস দিতে দেবো না। আবার ওদিকে নাগিকে আগে থেকে ইগারাসি মনে করো ট্র্যাকেল দিচ্ছিল, তো ইগারাসি এখানে নাগিকে আবার ডিমোটিভেট করতে থাকে। ও বলতে থাকে, আমি তোমাকে ভয় পাই না, তুমি একেবারে আহামরি কোনো জিনিয়াস প্লেয়ার নাও। তুমি অ্যাকচুয়ালি রিও যখন তোমাকে বল পাস দেয় তখন তুমি শুট করে গোল করতে পারো, কিন্তু রিও তোমাকে এখন বল পাস দিতে পারবে না, তুমিও কিছু করতে পারবে না। আর এদিকে রাইচি তখন রিওকে আবার মনে করো যে ডিমোটিভেট করতে থাকে এবং বলে, তুমি কোনো জিনিয়াস প্লেয়ার নাও, তোমরা তখনই গোল করতে পারো যখন তোমাদের টিমমেট নাগি তোমাদের সাথে থেকে বা ওকে বল পাস দিতে পারো, তুমি তো কোনো প্লেয়ারই নাও, থার্ড ক্লাস মার্কা প্লেয়ার। তো রাইচির কথা শুনে রিও অনেক রেগে যায় এবং রাইচিকে একটা ঘুষি মেরে দেয়। আর রাইচিতে এটাই চাচ্ছিল, তো এই কারণে রিওকে একটা ইয়েলো কার্ড দেওয়া হয়। আর রাইচি এটা দেখে অনেক খুশি হয় এবং বলে, আর একটা মাত্র ইয়েলো কার্ড, তাহলেই তুমি এই গেম থেকে বাতিল হয়ে যাবে। তো এরপর ফাউল হয় এবং ফাউল হওয়ার পরে চিগিরি বলটা পাস পায়। তো চিগিরি যখন বল নিয়ে সামনের দিকে যেতে থাকে তখনই পেছন থেকে সুরুগি চলে আসে। তো চিগিরি ভাবতে থাকে সুরুগির এক্সেলারেশন বা গতি অনেক বেশি, কিন্তু লম্বা সময়ের হিসাব করলে ওর চেয়ে আমি বেশিক্ষণ বেশি গতিতে দৌড়াতে পারবো, ওর চেয়ে আমার স্পিড বেশি। তো চিগিরি তখন করে কি বলটা ওর সামনে দূরে পাস দেয়। তো এটা দেখে সুরুগি হাসতে থাকে, তুমি বল কার কাছে দিলে, ওখানে তো কোনো প্লেয়ারই নেই, তোমারও কোনো টিমমেট নেই, কাকে বল পাস দিয়েছো? চিগিরি তখন বলে, আমি এই বল আমাকে পাস দিয়েছি। তো এরপর চিগিরি আর সুরুগি দুজনই দৌড়িয়ে বলের দিকে যেতে থাকে। তো প্রথমে তো সুরুগি চিগিরির থেকে আগে ছিল, কিন্তু চিগিরি তার মোটর পা নিয়ে কিছুক্ষণের মধ্যে সুরুগিকে পেছনে ফেলে দেয় এবং বলের কাছে পৌঁছে যায়। এবং বলের কাছে পৌঁছেই ও গোল করার পয়েন্টটা দেখতে পায় যে কোথায় শুট করবে, এবং একটা পয়েন্ট তৈরি করে সেখানে শুট করে দেখবারে কোনাকুনি করে, এবং ফাইনালি আমাদের টিম জেড আরেকটা গোল করে ফেলে। তো এইভাবে যেটা হয়, টিম জেড এর 3 গোল, টিম ভির 3 গোল। আর এদিকে তখন ইগো বলে ওঠে, একজন বেস্ট স্ট্রাইকার তখনই তৈরি হবে যখন সে লাস্টের 30 মিনিটকে ডমিনেট করতে পারবে। তো এর মানে হচ্ছে এখন কিন্তু 90 মিনিটের খেলা হচ্ছে 45 মিনিট, এবং বুঝতেই পারছো আর 30 মিনিটের খেলা রয়েছে, তো 60 মিনিটের খেলা অলরেডি শেষ। তো আজকের ভিডিও এতখানি ইন্টারেস্টিং ছিল, তো বাকি 30 মিনিটের যে খেলা রয়েছে সেটা কেমন ইন্টারেস্টিং হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এখানে একটা মজার কথা বলি, 2022 সালে তোমার হচ্ছে ওয়ার্ল্ড কাপ হয়ে গিয়েছে। তো ওয়ার্ল্ড কাপের পরপরই মূলত এই ব্লু লকের মানগাটা এসেছিল, এবং ব্লু লকের মানগার যে তোমার কোয়ালিটি ছিল, মানে আর্ট কোয়ালিটি, কালার কোয়ালিটি এবং কাহিনী এত বেশি ভালো ছিল যে ব্লু লক 2023 সালের হাইস্ট সেলিং মানগা ছিল। তবে ব্লু লক এনিমির একটু দুর্নাম রয়েছে, সেটা হচ্ছে মানগার আর্টিস্টরা এত বেশি ভালো ছিল যে এটা যখন এনিমি আকারে এসেছিল সবাই ধারণা করেছিল যে এটার এনিমি অনেক বেটার হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটার যে এনিমি স্টাইলটা সেটা বেশিরভাগ মনে করো যে এনিমি লাভাররা পছন্দ করেনি। তারা বলেছে যে সস্তা আর্টিস্ট, সস্তা অ্যানিমেটর দিয়ে এই অ্যানিমেশনটা করানো হয়েছে, মানে ডেমন স্লেয়ার বা চেইনসো ম্যান ওগুলো যেমন অ্যানিমেশনের জন্য অনেক নাম করেছিল, সেরকম এই ব্লু লক অ্যানিমেশনের জন্য একটু দুর্নাম রয়েছে, বাট কাহিনী মনে করো একেবারে সেই লেভেলের জোশ। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এনজয় করছি। এবং তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি, আমাদের যে 2টা অ্যানিমেশন চ্যানেল রয়েছে, আগামী 2-3 মাসে কি কি অ্যানিমেশন আসবে তা আমরা অলরেডি সেট করে রেখেছি, এবং তোমরা ভবিষ্যতে এরকম সেই অ্যানিমেশন দেখতে চলেছো। আরেকটা ব্যাপার, আমাদের যে অনলি জাপানিজ চ্যানেল রয়েছে সেখানে কিন্তু কিংডম অফ দ্য রুইন নামে যে এনিমিটা সেটা চলছে, ওটাও একটা চমৎকার সিরিজ, তুমি চাইলে সেটা দেখে আসতে পারো। কিংডম অফ দ্য রুইনের 5টা এপিসোডে পর্যন্ত আমরা ওখানে রিলিজ করেছি, 5টার লিঙ্কই আমি পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এর সাথে শীত উপলক্ষে আমাদের যে র্যান্ডম স্টোর সেখানে কিন্তু অনেক কালেকশন এসেছে, ওখান থেকে তুমি কিন্তু তোমার পছন্দ মতো, এমনকি তুমি যদি তোমার ছবি পাঠিয়ে দাও বা তোমার পছন্দের যে কোনো ডিজাইন তুমি যদি পাঠিয়ে দাও, তুমি কাস্টম ভাবে বা তোমার পছন্দ মতো ডিজাইন করে তুমি কিন্তু হুডি এবং টি শার্ট অর্ডার করতে পারবে। তো র্যান্ডম স্টোরের লিঙ্কও দিয়ে দিয়েছি। এর সাথে আমাদের যে একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন করার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি। ফেসবুক গ্রুপ লিঙ্কটাও আমরা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার কথাবার্তা ভাব দেখেই বুঝতে পারছো আমার আজকে খুব একটা এনার্জি নেই ভাই, আমার ঘুমে এত সমস্যা, প্রত্যেকদিন সকাল 7টায় ঘুম আসে আর রাত ভরে মাথা ব্যথা করে কাজও করতে পারি না। তবে তারপরেও কষ্ট করে হলেও আমি 2025 সাল পর্যন্ত এরকম কামলা খাটা খাটবো আর কি, বিকল্প কোনো ব্যবস্থা করতে পারলে আমার ইউটিউবিং করার ইচ্ছা নাই ভাই, অনেক কষ্ট করছি গত 4-5 বছর। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। Firma